স্বাগত দেশ বাণিজ্যের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্জারের তালিকায় থাকা 5 ব্যাংকে প্রশাসক বসেছে আজ। ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকে নিযুক্ত প্রশাসকরা। ব্যাংকগুলোতে থাকা আমানতকারীদের আমানত পাওয়ার নিশ্চয়তা থাকলেও শূন্য ঘোষণা করা হয়েছে তালিকাভুক্ত ব্যাংকগুলোর শেয়ার হোল্ডারদের শেয়ার। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এস আলমের দায় কেন সাধারণ বিনিয়োগকারীদের নিতে হবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সাফ কথা, মুনাফার পাশাপাশি দায়ভার সমানভাবে নিতে হবে শেয়ার হোল্ডারদের। বিস্তারিত প্রতিবেদনে। সমস্যাগ্রস্ত 5 ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক। পর্ষদ ভেঙে দিয়ে বৃহস্পতিবার থেকেই ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকে নিযুক্ত প্রশাসকরা। সরজমিনে এসব ব্যাংকে ঘুরে দেখা যায় শুনশান নীরবতা। 2-1 গ্রাহক থাকলেও চাহিদা অনুযায়ী অর্থ পাচ্ছেন না তারা। সোশ্যাল ইসলাম ব্যাংকে একটা 12,000 টাকার একটা চেক নিয়ে আসছি, আমার চেকটা পাস করে নাই। ওনারা আমার বলতে 5,000 টাকা নিতে হবে, 5,000 টাকার বেশি দেওয়া যাবে না। ব্যাংকের কার্যক্রম এখন বন্ধ। যেহেতু বাংলাদেশ ব্যাংক সাপোর্ট আছে, দরকার ছিল 10,000, তো 5,000 পেয়েছি। তবে এসব ব্যাংকের আমানতকারীদের আমানত ফিরে পাওয়ার নিশ্চয়তা থাকলেও চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। এই 5 ব্যাংকের শেয়ার হোল্ডারদের ইকুইটির মূল্য এখন নেগেটিভ, তাই তাদের শেয়ারের ভ্যালু শূন্য হিসেবে বিবেচনা করা হবে। ক্ষতিপূরণ দেয়া হবে না কাউকেই। এস আলম বা যারাই থাকুক, তাদের শেয়ারগুলি যেহেতু জিরো হয়ে গেছে, অতএব তারা যে ঋণ নিয়েছে ঋণগুলি মওকুফ করা হলো, তা কি বলেছে? অতএব তাদের ঋণের উপর তো শতভাগ দাবি অক্ষুণ্ণই আছে। ইনভেস্টর ইস্যু যখন আসবে, এই যে 5টি ব্যাংক ছিল, 5টি ব্যাংকের যারা উদ্যোক্তা পরিচালক আর যারা সাধারণ বিনিয়োগকারী, তাদের সবারই কিন্তু প্রপোর্শনেটলি দায়ভারও সমান এবং অ্যাসেটের উপর তাদের অধিকারও সমান। একীভূত হওয়া এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংক পুঁজিবাজারের অন্তর্ভুক্ত। এখন সংশোধনের সুযোগ এসেছে। এই সংশোধন করতে গিয়ে কিছু মানুষকে ক্ষতির সম্মুখীন হতেই হচ্ছে। তারা পরিস্থিতির শিকার হয়েছে এক কথায়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা সংকটাপন্ন 5 ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে 5টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই 5টি ব্যাংকের প্রতিটি শেয়ারের লেনদেন স্থগিত থাকবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর আগে বুধবার কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে এই 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ চিঠি দেয়। চিঠিতে ব্যাংক কোম্পানি আইনের কাঠামোর আওতায় ব্যাংকগুলোকে টিকে থাকতে অক্ষম ঘোষণা করা হয়। পাঁচটি ব্যাংক মার্জার করে শেয়ার শূন্য ঘোষণার কারণে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানের 48 ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করবে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে সংবাদ সম্মেলনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বলেন, তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এসআইবিএল ও এক্সিম ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ সময় তারা বলেন, মার্জার হবার পর নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিতে হবে। এছাড়া যেসব কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির কারণে ব্যাংকগুলো ধ্বংস হয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এই সময় সংগঠনের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের পর নির্বাচিত নতুন সরকার ব্যাংক মার্জারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোনোভাবেই এই সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে না। এসএসসির মাধ্যমে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা শেয়ার বিনিয়োগ করেছি। তারা আইপিওতে আসার পরে আমরা কি অপরাধ করলাম? আমাদের শেয়ার কেন শূন্য হবে? আমানতকারীরা টাকা পাবে, আমরা কেন টাকা পাবো না? আমরা চাই বিনিয়োগকারীরা আনুপাতিক হারে অবশ্যই শেয়ার পাবে। আমরা শুধু বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল গভর্নর নয়, পুরা আর্থিক খাতের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদেরকে আজকে বৃহস্পতিবার এই 24 ঘন্টার মধ্যে অর্থ উপদেষ্টা এবং গভর্নরের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এদের পদত্যাগের আগ পর্যন্ত কোন ব্যাংক কোনোভাবেই মার্জার করা কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না।
আমানতকারীর আমানত রক্ষা, অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা, কোনটি সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ? আইন কি বলে? এ বিষয়ে কথা বলতে যুক্ত করে নিচ্ছি পুঁজিবাজার কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার AM মাসুদকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, আমরা যেমনটি দেখছি 5 ব্যাংকের সকল শেয়ারের মূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি মদদে এস আলমের মতো কোম্পানির ব্যাংক লুটের দায় কেন সাধারণ বিনিয়োগকারীদের নিতে হচ্ছে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা অনেক দুঃখজনক একটা ম্যাটার, কারণ যারা ধরেন একেবারে কোনোভাবেই লুটের সাথে কানেক্টেড না, স্পেশালি যারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টার, এদের এই ব্যাংকের যেই ইনফরমেশন আপনি দিয়েছেন টাইম টু টাইম, সেই বেসিস তারা ইনভেস্ট করেছে। এখন ফর এক্সাম্পল, আপনি সবসময় দেখিয়েছেন ব্যাংকগুলি প্রফিটেবল এবং আপনি ডিভিডেন্ড দিয়েছেন, আপনি রেগুলার বেসিস আর্নিং পার শেয়ার দেখিয়েছেন, আপনি নেট অ্যাসেট ভ্যালু পজিটিভ দেখিয়েছেন, আপনি দেখিয়েছেন যে এটার লিকুইডিটি আছে, এবং এই 5 তারিখের আগ পর্যন্ত এটার সিচুয়েশন কোনোভাবেই খারাপ দেখানো হয়নি। তাহলে এই যে যারা রেগুলার, যারা অর্ডিনারি ইনভেস্টর, তাদের ফলটা কোথায়? এই ব্যাংকগুলিতে ইনভেস্ট করার। তাহলে এই যে যাদের দায়িত্ব ছিল, এই যে ডাটাগুলি যে যাদের দায়িত্ব ছিল চেক করা, এখনো যারা ভুল ডাটা দিয়েছে এবং যাদের দায়িত্ব ছিল ডাটাগুলি স্ক্রুটিনি করা, এবং তাদের দায়ভার কেন এই বিনিয়োগকারীরা নিবে? জি, আমরা যেমনটা দেখছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমানতকারীদের দায়িত্ব নিয়েছে, বলেছে যে আমানতকারীদের কোনো ভয় নেই, তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবে এই ব্যাংকগুলোর। সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরও তো সুরক্ষা দেওয়ার দায়িত্ব বিএসসিসির। সেক্ষেত্রে আসলে তাদের ভূমিকা কি হওয়া উচিত? শুধু বিএসসিসির না, এটা বিএসসিসি প্লাস আপনার বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক তো মেইন রেগুলেটরি বডি ছিল এবং তার দায়িত্ব ছিল তো এই রেগুলার বেসিস নন পারফর্মিং লোন কত, এডি রেশিও কত, আপনার অন্যান্য যেই প্যারামিটার গুলো, এগুলি তো বাংলাদেশ ব্যাংক দেখবে। তো বাংলাদেশ ব্যাংক কিভাবে এই যে লুটপাট গুলি হলো তারা কিচ্ছু বললো না, এবং রেগুলার বেসিস যে এই যে ডাটাগুলি প্রকাশ করতো এবং সেই ভুল ডাটা এবং যেইটার বেসিসে বিনিয়োগকারীরা যে ইনভেস্ট করেছে, এইটার জন্য ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসি সকলকে এটার দায়ভার নিতে হবে, কেউ এটা থেকে দায়ভার এড়াতে পারবে না। এক। দ্বিতীয় হলো যে আপনারা যেই মার্জার যেটা করছেন, মার্জারের যেই ট্রেডিশনাল কনসেপ্ট আমরা যেটা জানি, সেই ট্রেডিশনাল কনসেপ্টে এই মার্জার হচ্ছে না। আপনি জানেন যে প্রত্যেকটা মার্জার যখন হয়, আমরা দেখি ব্যাংক মানে কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 228, 229, অথবা ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর সেকশন 77, এখন ওনাদের যেই অর্ডিন্যান্স, ব্যাংকিং রেজুলিউশন অর্ডিন্যান্স 2025 এর, সেখানেও সেকশন 72। এখন রেগুলার মার্জার যেটা হয় সেটা হলো যে আপনি এই প্রত্যেকটা বোর্ড থেকে একটা রেজুলিউশন পাস হয়, যে রেজুলিউশন যে আপনি কিভাবে শেয়ার এক্সচেঞ্জ করবেন, একটা সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু বলছে এক্স টু জেড। জি হ্যাঁ, কিন্তু সেইটা হচ্ছে না। তাও বাংলাদেশ ব্যাংক এখানে যেটা করছে, প্রত্যেকটা ব্যাংকের টোটাল শেয়ারগুলিকে জিরো করে দিচ্ছে। তাহলে এইটা অ্যাকচুয়াল যে মার্জারের কনসেপ্ট, সেই মার্জার হচ্ছে না। এইটা সর্ট অফ কম্বাইন্ড প্যাকেজ আপনি বলতে পারেন, কম্বো, লাইক মার্জার, অ্যাকুইজিশন বা মানে কি বলে লিকুইডেশন, এই একটা কম্বো প্যাকেজ হচ্ছে। তাহলে এই যেহেতু কম্বো প্যাকেজ করতেছেন আপনি, সেই কম্বো প্যাকেজে যেহেতু আপনি ডিপোজিটরদেরকে আপনি কিন্তু সুরক্ষা দিচ্ছেন, তাহলে এই যে বিনিয়োগকারীরা, যেটা আপনার ফ্রডের কারণে আজকে তারা রাস্তায় নামবে কেন, সেটা তো আপনাকে দায়ভার নিতে হবে, কারণ এটা তো বাংলাদেশ ব্যাংক কোন এমপ্লয়িজ করেছে তার জন্য এরা না, এরা তো লাইসেন্স দিয়েছেন আপনি, লিস্টেড করা হয়েছে ব্যাংকগুলি, আপনার দায়িত্ব ছিল চেক করা, এবং এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব ছিল রেগুলার বেসিস স্ক্রুটিনি করা। তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক এবং অন্য যে স্টেক হোল্ডার্স, তারা এটার দায়ভার ছাড়তে পারবে না, এবং এটা অবশ্যই মামলা হবে, প্রচুর মামলা হবে। মামলা কিন্তু হবে বলছে, তো সেক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্তের বিপরীতে মামলা করে আসলে কতটা ফলাফল পাওয়া যাবে? না, অলরেডি কিন্তু একটা রিড চলছে, কিন্তু রুল হয়েছে, স্টে দেয়নি, যার জন্য প্রসেস কন্টিনিউ করছে। বাট স্পেশালি আমার কাছে যেটা মনে হয়, এই যে যারা সাধারণ বিনিয়োগকারী, অর্ডিনারি বিনিয়োগকারী, এই অর্ডিনারি বিনিয়োগকারীদের রাইট নিয়ে ছিনিমিনে খেলা করা যাবে না। এদের যেই
প্রাপ্য যেটা অ্যাটলিস্ট ফেস ভ্যালু অথবা আপনাকে NAV -430, তো আপনি 5 তারিখের আগে এগুলি দেন নাই কেন? এটা তো ব্যাংকের দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল রিয়েল ইনফরমেশনটা দেওয়া। এটা তো আর কোনো বিনিয়োগকারী যিনি 5টা বা 10টা বা 100 বা 5000 শেয়ার কিনবে তার পক্ষে তো সে জানবে কিভাবে? আপনার যে অডিট রিপোর্ট, সেই অডিট রিপোর্টই তো আপনি সবসময় ফেক ডাটা পাবলিশ করেছে, আপনি কিছু বলেননি। তো এটা তো আপনার রেসপন্সিবিলিটি। তাহলে তো আপনাকে কোনো না কোনো ফ্রেমওয়ার্কে আসতে হবে যেখানে এদেরকে কম্পেনসেট করতে হবে। কারণ আপনাকে আইন যেই ট্রেডিশনাল কনসেপ্ট সেখানে হচ্ছে না, তাহলে আপনাকে কি করতে হবে? একটা পলিসি ইন্টারভেনশন আসতে হবে, এবং সেই পলিসি ইন্টারভেনশনটা যারা এই ইকোসিস্টেমের স্টেক হোল্ডার, স্পেশালি বিসেক, বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, তাদেরকে তারা বলছে যে গ্যাজেট পাবলিশ করবে টাইম টু টাইম এবং এইটার প্রসেসটা রেগুলার বেসিস ইনফর্ম করবে। তো আমার কাছে মনে হচ্ছে এই যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদেরকে কোনো যেটা লিগেল ইন ল এটা পারে না, কারণ মার্জারের যে টোটাল কনসেপ্ট সেখানে আপনাকে ওনারের লায়াবিলিটি নিতে হবে, কিন্তু আমার দেশে তো তা ঘটেনি। এটা তো কমপ্লিটলি যারা ইনোসেন্ট পারসন, যাদের কোনো এখানে ইনভলভমেন্টই নেই, তারা কেন সাফার করবে? জি, আসলে সবার স্বার্থ সুরক্ষা করে কি মার্জার আদৌ সম্ভব? আপনার কোনো পরামর্শ আছে কিনা? এবং বিশ্বের অন্যান্য দেশেও তো ব্যাংক মার্জার হয়েছে, সেক্ষেত্রে এরকম শেয়ার শূন্য করে দেওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা আপনার কাছে আপনি বলবেন? না, এখন যেমন ধরেন নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার যদি 300, 400, 450 টাকা হয়, সেখানে তো আর যারা বিনিয়োগকারী এখানে তাদেরকে তো আর টাকা বা শেয়ার দেওয়ার কোনো ওয়ে নেই, মানে আপনি কোনো আইনের কোনো ফ্রেমে এটা ফেলতে পারবেন না। কিন্তু একটা জিনিস করতে হয়, সেটা হলো যেহেতু এইটা বিনিয়োগকারীদের অন্যায় না, বিনিয়োগকারীরা এখানে কোনো ধরনের ফল্টি কোনো ইয়ে নেই। কারণ যদি এমন হতো যে আপনার ডাটা অ্যাভেলেবেল ছিল, সে তার সিদ্ধান্ত ভুল নিয়েছে, বিষয়টা তো তা না। আপনি ফেক ডাটা দিয়েছেন, সব ডাটা ভালো ডাটা দিয়েছেন, আপনার ডাটার উপরে বেস করে বিশ্বাস করে ওরা ইনভেস্ট করেছে, তো ওনাদের এখানে ফল্ট জিরো, কোনো ধরনের ফল্ট নেই। তাহলে কি করতে হবে? আপনাকে একটা কম্পেনসেশন প্যাকেজ আনতে হবে, যেটা অর্ডিনারি শেয়ার হোল্ডার যাদের কোনো ইনভলভমেন্ট ছিল না ডিসিশন মেকিং এ, যারা আপনার ডেটার উপর বেস করে বিশ্বাস করে বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করেছে, ব্যাংকগুলিকে বিশ্বাস করেছে, বিশ্বাস করে তারপরে তারা ইনভেস্ট করেছে, তো তাদের তো এখানে কোনো ফল্ট নেই, কেন তারা সাফারার হবে? একটা মিনিমাম কম্পেনসেশন তাদের জন্য আসা উচিত, এটা আমার মনে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আজও বলেছে যে বিনিয়োগকারীদের প্রফিট যেমন তাদের দায়, তেমন দায়টাও তাদেরকেই নিতে হবে। তাহলে তাদের দায়টাও নেওয়া উচিত। তারা এই যে ফেক, সে তো রেগুলেটর, তাইলে যে ফেক ডাটাগুলি দেখিয়েছে এতদিন যে ইপিএস পজিটিভ, তারপর নেট অ্যাসেট ভ্যালু অনেক হাই, তারপরে ধরেন কোনো নন পারফর্মিং লোন ছিল না, তারপর দেখা যাচ্ছে ইয়ার বেসিস ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে এইটার রেসপন্সিবিলিটি বাংলাদেশ ব্যাংক নিচ্ছে না কেন? অবশ্যই বাংলাদেশ ব্যাংকে এই রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সবাইকে লায়াবল হইতে হবে, এবং অর্ডিনারি শেয়ার হোল্ডারদের কোনো ফল্ট নাই, তাদেরকে টাকা দিতেই হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্যাকেজ করতে হবে, তাকে কম্পেনসেশনের প্যাকেজ করে তারপর টাকা দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাতের ইশারা অক্ষরে পরিণত করে সেখান থেকে উচ্চারিত হবে শব্দ। বাক প্রতিবন্ধীদের সাথে সাধারণ মানুষের মোবাইল যোগাযোগের এমন চমকপ্রদ আইডিয়া দিয়ে গ্রামীণ ফোন এআই ভিত্তিক উদ্ভাবনের পুরস্কার জিতে নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিরোজা মেহজাবিন। এমন 782টি এআই ভিত্তিক আইডিয়া থেকে সেরাদের সেরা বেছে নিয়েছে গ্রামীণ ফোন। বুধবার গ্রামীণ ফোন ফিউচার মেকার গ্র্যান্ড ফাইনালে আয়োজকরা জানান, বর্তমান দুনিয়ার কথা মাথায় রেখে এমন আয়োজন প্রতি বছর করবে গ্রামীণ ফোন। বিস্তারিত রিয়াজ সেজানের প্রতিবেদনে। সাইন ল্যাঙ্গুয়েজ যারা বোঝে সাধারণত তাদের সাথেই কথা বলতে পারে বাক প্রতিবন্ধীরা, কিন্তু মোবাইল অ্যাপে সাইন ল্যাঙ্গুয়েজ রিড করে সেটি অক্ষরে পরিণত করে সেখান থেকে শব্দ উচ্চারিত হলে যে কেউই বুঝতে পারবে বাক প্রতিবন্ধীদের কথা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিরোজা মেহজাবিন এমন এক চমকপ্রদ আইডিয়া দিয়ে জিতে নিয়েছে গ্রামীণ ফোন ফিউচার মেকার অ্যাওয়ার্ড। মেহজাবিন বলেন, কেবল সামনাসামনি নয়, এমন পদ্ধতিতে করা যাবে মোবাইল যোগাযোগও। আমি সাইন করছি আর আমার সাথে যে কথা বলছে সে ফোনে কথা বলছে, আমার সাইনটা শুরুতে টেক্সটে কনভার্ট হবে, টেক্সটটা স্পিচে কনভার্ট হবে, ওই সাইড থেকে স্পিচটা টেক্সটে কনভার্ট হবে, টেক্সটটা আবার সাইনে কনভার্ট হবে। এই কমিউনিকেশনটা দিয়েই এটা হলো যে একটা রেভলিউশনারি একটা ওয়ে অফ কনভারসেশন। প্রতিদিন শত শত সংবাদ আসে নিউজ ফিডে, কিন্তু কোনটা কার স্বার্থে, কোন সংবাদে পক্ষপাতিত্ব থাকছে, কোন সংবাদে থাকছে না, সেটি বা বোঝার উপায় কি? এমন সমস্যার সমাধান নিয়ে একই ধরনের সকল সংবাদ একটি প্ল্যাটফর্মে আনার
আইডিয়া এআই ড্রিভেন নিউজ ক্রেডিবিলিটি প্ল্যাটফর্ম। সেখান থেকে সকল খবর বিশ্লেষণ করে একজন পাঠক নিজেই সিদ্ধান্ত নিতে পারবে কোনটা সত্য বা মিথ্যা। এমন আইডিয়া নিয়ে দ্বিতীয় হয়েছেন টিম আপিয়ান। যে গাজা জেনোসাইডের সময় যত বড় বড় ওয়ার্ল্ড মিডিয়া ছিল, যেমন হলো বিবিসি, গার্ডিয়ান্স, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সবাই কিন্তু তাদের ইসরায়েলি বায়াস নিয়ে পোস্ট করেছে। তারা বারবার জাস্টিফাই করার চেষ্টা করছে যে গাজা ইজন্ট আ জেনোসাইড। কিন্তু যখনই আমরা কোনো এআই বা কাউকে আস্ক করেছি, আচ্ছা ইজ গাজা জেনোসাইড, টেল মি থ্রু অল সাইডস, তারা কিন্তু সব সময় বলেছে যে আচ্ছা ঠিক আছে, দেয়ার আর ইউএন স্কলার্স হু হ্যাভ ডিসকাস দিস, দেয়ার আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট গ্রুপস হু হ্যাভ ডিসকাস দিস। সারা দেশ থেকে 784টি আইডিয়া থেকে চমকপ্রদ এমন সেরা 10 প্রতিযোগীদের নিয়ে বুধবার ফিউচার মেকার গ্র্যান্ড ফাইনালে হয়েছে রাজধানীর একটি হোটেলে। আয়োজক গ্রামীণফোন জানান, মানুষের কল্যাণে যে আইডিয়া, সেখান থেকেই আসে ব্যবসা। Power not for business only, power to bring change in human life. That will become the idea which flourish and one day will give you return. আধুনিক বিশ্বে এআই এর বিকল্প নেই উল্লেখ করে আয়োজকরা জানান, দেশের তরুণদের এআই নিয়ে আরো নতুন উদ্ভাবন তৈরি করতে প্রতি বছর এমন আয়োজন করবে গ্রামীণফোন। এই আইডিয়াগুলোকে ছড়িয়ে দিব, কারণ এগুলো বেশিরভাগ আপনি খেয়াল করে দেখবেন, বেশিরভাগ আইডিয়া কিন্তু আসলে দেশে সোসাইটির ইম্প্যাক্ট করছে। সো সোশ্যাল ইম্প্যাক্ট করছে যেহেতু, সেগুলো আই এম শিওর অন্যরাও এই আইডিয়াগুলোকে ইউজ করতে পারবে যারাই যেখানে চায়। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ ডিএসইএক্স সূচক 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5423 পয়েন্টে। সেই সাথে আমরা দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দাম কমেছে। দাম বেড়েছে মাত্র 96টির, কমেছে 255টির এবং অপরিবর্তিত আছে 44টির দাম। এছাড়া লেনদেন হয়েছে 736 কোটি 81 লাখ টাকা। লেনদেন গত কার্যদিবসের তুলনায় বেড়েছে 117 কোটি টাকার মতো। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল এক্সিম ব্যাংক, দ্বিতীয় অবস্থানে প্রগতি ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানেই ছিল ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে ইনটেক লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল মিথুন নিটিং। এছাড়া আমরা যদি দেখি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 10 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 15,190 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 200টির, কমেছে 76টির এবং অপরিবর্তিত আছে 100টির দাম। এছাড়া লেনদেন হয়েছে 12 কোটি 54 লাখ টাকা। আমরা টাকার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার দেখে নিচ্ছি। ইউএস ডলার আজ ক্রয় মূল্য 122 টাকা 80 পয়সা এবং বিক্রি হচ্ছে 121 টাকা 80 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হচ্ছে 164 টাকা 70 পয়সা, বিক্রি হচ্ছে 157 টাকা 64 পয়সা এবং ইউরোর ক্রয় মূল্য 145 টাকা 31 পয়সা, বিক্রি হচ্ছে 139 টাকা 55 পয়সায়। এরপরেই আমরা দেখতে পাচ্ছি জাপানি ইয়েন কিনতে খরচ হচ্ছে 81 পয়সা এবং বিক্রি হচ্ছে 75 পয়সায়। সৌদি রিয়াল কিনতে খরচ হচ্ছে 33 টাকা 13 পয়সা এবং বিক্রি হচ্ছে 32 টাকা 37 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হচ্ছে 29 টাকা 84 পয়সা, বিক্রি হচ্ছে 28 টাকা 95 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হচ্ছে 97 টাকা 37 পয়সা, বিক্রি হচ্ছে 92 টাকা 89 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 47 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 30 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হচ্ছে 19 টাকা 3 পয়সা, বিক্রি হচ্ছে 17 টাকা 4 পয়সায়। এখন দেখে নিচ্ছি স্বর্ণের বাজার দর। আন্তর্জাতিক বাজারে আজ আবার স্বর্ণের দাম বেড়ে আবারও $4,000 উপরে উঠেছে। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,007, বেড়েছে প্রায় $28 কাছাকাছি। এছাড়া অভ্যন্তরীণ বাজারে 1,97,576 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ। এখন জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের 10,219টি শূন্য পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে অধিদপ্তরটি। আগামী 8 নভেম্বর থেকে আবেদন শুরু করা যাবে 21 নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটি সরকারি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিতে 3 ক্যাটাগরির 68টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 14 নভেম্বর থেকে আর আবেদন শেষ হবে 28 নভেম্বর। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল আজকের দেশ বাণিজ্যের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।